আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা বেসিক্যালি এই সেপ্টেম্বরে ইউকেতে আসছেন। সো এখন অগাস্টের মাঝামাঝি প্রায় চলে এসছে এবং আপনার যারা সেপ্টেম্বরে আসছেন তাদের হয়তো বা বেশিরভাগ ফ্লাইটটার এই টাইমটাতেই, অথবা হচ্ছে হয়তো বা কিছুদিন পরে অনেকে আবার দেখা যাচ্ছে সেপ্টেম্বর থেকে তাদের ক্লাস শুরু, তাদের মোস্টলি থার্ড উইক থেকে ক্লাস শুরু হবে। সো অনেকে ফার্স্ট উইক সেকেন্ড উইকেও ইউকেতে আসবেন। সো আপনাদের সকলকে মোবারকবাদ দিয়ে শুরু করছি, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য, বিকজ আপনাদের সাথে কিছু কথা বলার আছে। এখন সামসর্ট আমি যদি কথা বলি যে ইউকের বর্তমান যে সিচুয়েশনটা সেই অনুযায়ী, সেটা হচ্ছে তারা বর্তমানে যে ইমিগ্র্যান্ট আছে ইমিগ্র্যান্টদেরকে এই দেশ থেকে বের করার চেষ্টা করতেছে। তো এই জন্য যে জিনিসটা হয় যে প্রেশারটা কিছু না কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের উপরেও পড়ে। এখন স্টুডেন্টের উপর কী করে প্রেশারটা পড়ে? স্টুডেন্টের উপর প্রেশারটা পড়ে একটা জিনিসে, সেটা হচ্ছে আপনি যদি ইললিগ্যাল ওয়ার্ক করতে যান সেই ক্ষেত্রে। এখন প্রথমত আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা সবচেয়ে বেশি দেখা যেত, এবং স্টুডেন্টরা যেটা করতো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউকেতে আসার সাথে সাথেই যখন তারা কোনো রকম জব টব ম্যানেজ করতে না পারতো, তখন হচ্ছে তারা দেখা যেত কোনো একটা সিনিয়রের সাথে যোগাযোগ করে বা কোনো একটা কারোর সাথে যোগাযোগ করে তাদের যে উবার ইটস অ্যাকাউন্টগুলো অথবা ডেলিভারি জাস্ট ইটস অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো নিয়ে হচ্ছে তার কাজে লেগে যেত। বাট এই ক্ষেত্রে আপনি এই জিনিসটা আর করবেন না, বিকজ আপনি যদি এই জিনিসটা করেন এবং পুলিশ যদি সেটা ধরতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করে দিবে। সো যেহেতু ফুড ডেলিভারি বর্তমানে টোটালি বন্ধ স্টুডেন্টদের জন্য, সো আপনি এই কাজটা করতে পারবেন না। সেকেন্ডলি, আপনি যদি ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজও করেন কোনো রেস্টুরেন্টের সাথে, মাস্ট বি তার আপনাকে 20 আওয়ার্স শো করতে হবে যে আপনি তাদের সাথে 20 আওয়ার্স কাজ করছেন, এবং সেটা আপনাকে একটা ওয়েজ স্লিপ দিতে হবে, আপনাকে স্যালারিটা ব্যাংকে দিতে হবে। তাতেই কেবলমাত্র আপনি এখানে বৈধভাবে কাজ করতে পারছেন। সো আজকে ভিডিওতে আমি আরও কিছু জিনিস বলবো যে আপনি এসে কীভাবে সেটেল হবেন বা কীভাবে ঠিক হবেন। দেখেন, ফার্স্ট অফ অল আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন, আপনি কিন্তু সচরাচর যেখানে থাকবেন সেখানে কিন্তু আমি জানি যে অনেকের ক্ষেত্রে ফার্স্ট মান্থের খরচাটা অনেক বেশি হয়। কেন কোন ক্ষেত্রে বেশি হয়? ফার্স্ট ট্রাভেল কস্টটা অনেক বেশি হয়। অনেকে দেখা যাচ্ছে যে এই দেশের ট্রাভেল কস্ট কীভাবে কমাবে সেই বিষয়ে একটা প্রপারিটি থাকে না। যেমন ধরেন, আপনি অনেকে আছে যে একটা জায়গা থেকে দূর, মানে খুবই লেস ডিস্টেন্সে যাবেন, সেখানে আপনি হচ্ছে নিয়ে নিচ্ছেন ট্রেন আপনাকে 50-60 পাউন্ড চার্জ করে নিচ্ছে। সেখানে হয়তো বা আপনি যদি বাই এনি চান্স ন্যাশনাল এক্সপ্রেস অথবা ফ্লিক্স বাস এই টাইপের বাসগুলোতে যাতায়াত করতেন, সেটা আপনার খরচটা 4 ভাগের 1 ভাগ হয়তো 15-15 মধ্যে আপনার শেষ হয়ে যেত। তো এই জিনিসটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আপনি যখন যে বাসাটায় আছেন সে বাসাটা আপনি নিজে নিজে ঠিক করে আসেননি, হয়তো বা সেখানে আপনাকে কেউ না কেউ তো হেল্প করেছে এই দেশ থেকে, তাই না? আর আপনার যদি সাম সর্ট অফ কোনো রকম রিলেটিভস থাকে তো সেই ক্ষেত্রে হয়তো আপনি কোনো হেল্প পেয়েছেন। বাট বাকি ক্ষেত্রে আপনি কোনো না কোনো ওয়েতে ঠিক করতে হয়েছে, কোনো সিনিয়রের ওয়েতে অথবা অন্য কোনো মাধ্যমে। তো এই ক্ষেত্রে প্রথম মাসে দেখা যায় কি বাসাটা মনের মতো হয় না, রেন্ট বেশি থাকে। তো আমি সাজেস্ট করবো আপনি এসে বাসা দেখেন, নতুন 2-3 মাস থাকেন ওইখানে, তারপর হচ্ছে চেঞ্জ করে ফেলেন। অথবা আপনি যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদের সাথে শেয়ারিংয়ে থাকতে পারেন। যদি ওই বাসার যে আপনাকে ল্যান্ড দিচ্ছে তার যদি পারমিশন থাকে, লাইসেন্স থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এভাবে থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা কমে যাচ্ছে। থার্ডলি, আপনি এখানে এনআই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। সো যারা সেপ্টেম্বরে আসছেন, আসার সাথে সাথে তারা ডেফিনেটলি এনআই নাম্বার জন্য অ্যাপ্লিকেশন করে দেবেন। এখন যেহেতু বিআরপি সিস্টেমটা নাই, সো আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এনআই নাম্বারটা আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন। কারণ হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটার উপর ডিপেন্ড করে যে আপনি কাজ করতে পারছেন কতক্ষণ, এবং তারা হচ্ছে আপনাকে কাজে দিবে কি দিবে না। এবং ই ভিসাতে আপনার যেটা থাকে, শেয়ার কোড থাকে দুটো, মূলত 3টা। একটা হচ্ছে আপনার শেয়ার কোড থাকে হচ্ছে আপনি রেন্ট নিতে পারবেন কিনা সেটার জন্য, একটা থাকে হচ্ছে আপনার রাইট টু ওয়ার্ক প্রুফ করার জন্য, এবং আরেকটা থাকে হচ্ছে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে শেয়ার কোডটা যাতে আপনার প্রপার হতে থাকে সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এবং এর পরবর্তীতে যেটা আছে, মানে ইউকেভিআই অ্যাকাউন্টটা যেন আপ টু ডেট থাকে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে হচ্ছে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। সো এরপর হচ্ছে আপনি জব নিয়ে নিতে পারেন। এখন ফার্স্ট অফ অল আপনি জব খুঁজবেন কীভাবে, জবগুলো কি ইজি না টাফ? দেখা যাচ্ছে ভাই, মূলত জব পাওয়াটা এখন কাইন্ড অফ টাফ, বাট সবার ক্ষেত্রে না। আপনার যদি ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, অথবা আপনি যদি দেখেন প্রিভিয়াসলি হচ্ছে কাজ করার অভিজ্ঞতা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য ইজি হয়ে যায়। এখন লবিং ছাড়া জব পাওয়া যায় না, এটা সাম সর্ট অফ ট্রু কিছু কিছু ক্ষেত্রে। বাট যেটা করতে হবে আপনার ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে কথা বলতে হবে, কে কোথায় কাজ করছে সেটা দেখতে হবে। বিকজ আপনি যদি একটা রেস্টুরেন্ট জব দিয়ে শুরু করেন, আমি জাস্ট একটা নর্মালি বলছি, ঠিক আছে, তাও কিন্তু আপনি মাসে দেখা যাচ্ছে যে আপনি উইকলি যদি 250 পাউন্ড করে কামান, মাসে 1000 পাউন্ড আপনার হয়ে যাচ্ছে।
সো এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে আপনি চেষ্টা করেন যে আপনার জবটা যেন তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যায়, এবং যেখানেই জবটা ম্যানেজ করবেন না কেন আপনি ওইখানে কথা বলে নেবেন যাতে আপনার 20 আওয়ার্স যে লিমিটটা আছে সেখানে তারা শো করে। অ্যাটলিস্ট তারা যদি 12 ঘন্টাও শো করে, আপনি ইমিগ্রেশন পুলিশ যদি কখনো আপনাকে কল করে অথবা যদি কখনো চেক আপ দেয়, আপনি বলতে পারবেন তাদেরকে যে হ্যাঁ আমি সপ্তাহে 2 দিন কাজ করছি, 6 ঘন্টা করে কাজ করি এভরিডে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যাতে করে আপনি কোনো রকম হ্যাসেলে পড়ে না যান। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাঙ্ক ওপেনিংয়ের যে বিষয়টা। এখন দেখেন ভাই, ব্যাঙ্ক ওপেনিংয়ের ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখবেন যে এই দেশে অতিরিক্ত পরিমাণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি খুলে রাখেন তো সেটা আপনার ক্রেডিট স্কোর এফেক্ট ফেলে, এবং আপনি ভালো একটা ক্রেডিট স্কোর গেইন করতে অনেক সময় লাগে। এটা আপনাকে হয়তো অনেকে বলবে না। সো এই দেশে ক্রেডিট স্কোর কতটা গুরুত্বপূর্ণ তারা হচ্ছে যারা লং রান থাকতে চান তারাই জানেন, অথবা আপনি যখন 6-7 মাস পরে বা 8 মাস পরে একটা মোবাইল চেঞ্জ করতে যাবেন, মোবাইল ফোন নিতে যাবেন নতুন, তারা জানবেন যে অ্যাকচুয়ালি আপনার ক্রেডিট স্কোর না থাকার জন্য আপনি মোবাইল ফোন নিতে পারবেন না। ইভেন আমি কিন্তু ফাইন্যান্সে নিয়েছি আমার আইফোনটা, সো আমি এটা ভিডিও করেছিলাম, অনেকেই জানেন। সো এই ক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরটা কিন্তু ভূমিকা পালন করে। তারা আমার ক্রেডিট চেক দিয়ে যখন দেখেছে যে আমার স্যালারিটা অনেক দিন ধরেই আমার ব্যাংকে আসছে, তো সেই ক্ষেত্রে আমার জন্য সেটা ইজি ছিল, বাট আপনার জন্য ইজি নাও হতে পারে। সো এই ক্ষেত্রে মেনটেন করবেন যে ব্যাংক যে কোনো একটা খোলার জন্য। তো আমি যেটা বলবো যে হাই স্ট্রিট ব্যাংক হিসেবে যদি আপনার অ্যাকাউন্ট খুলতে হয় আইদার বার্কলেস অথবা লয়েডস, এই দুটো থেকে যে কোনো একটা। তবে লয়েডসটা আমি সাজেস্ট করবো বিকজ ইটস কোয়াইট সেফ অ্যান্ড খুবই ফ্যামিলিয়ার একটা ব্যাংক। সো এই ক্ষেত্রে লয়েডস অ্যাকাউন্টটা খুলতে পারেন, এবং পাশাপাশি কিছু ব্যাংক থাকে না যারা হচ্ছে আপনার ধরেন যে অনলাইন বেসড হয়ে থাকে, সো অনলাইন বেসড একটা অ্যাকাউন্ট রাখতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনজো ডেফিনেটলি বলবো না বিকজ তা হাই স্ট্রিট ব্যাংকে পরিণত হচ্ছেন দিন দিন। আপনি সেই ক্ষেত্রে রেভুলেট খুলতে পারেন, তো রেভুলেট ইজ কাইন্ড অফ গুড, সো এটা খুলতে পারেন আপনি। ঠিক আছে, কারণ যদি রেগুলেটের লিঙ্ক লাগে আমাকে জানাবেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনার কিছু উপকার হবে, সাথে সাথে আমি একটা রেফারেল বোনাস পেয়ে যাব। এগুলো হচ্ছে আসার পর আপনার প্রধান কাজগুলো, যে আপনার রেন্টের জন্য খরচ কমানো, তারপর হচ্ছে আপনার কীভাবে ট্রান্সপোর্ট কস্ট কমাবেন সেটা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, ইউনিভার্সিটির সাথে একটা ভালো মতো যোগাযোগ করেন। এনরোলমেন্ট যে বিষয়টা আছে সেটা কিছু কিছু ইউনিভার্সিটি এখন এতটাই প্রেশার দিচ্ছে যে বাংলাদেশ থেকে আপনাকে এনরোলমেন্ট করে রাখতে হচ্ছে। সো এনরোলমেন্ট যদি আপনি করে না থাকেন, এনরোলমেন্টটা ডেফিনেটলি তাড়াতাড়ি শেষ করুন, বিকজ এনরোলমেন্ট ছাড়া ইউনিভার্সিটিগুলো এখন আপনাকে প্রেশার দেয়, এবং তারা হচ্ছে খোঁজা শুরু করে যে স্টুডেন্টটা কোথায় আছে, এবং তারা যদি দেখা যাচ্ছে যে না পায় একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর, যে এখন পর্যন্ত এনরোলমেন্ট হয়নি বাট স্টুডেন্টের ইউকেতে এতদিনে চলে আসা কথা, তারা হোম অফিসকে জানায় যে এই স্টুডেন্ট এখন পর্যন্ত এনরোলমেন্ট হয় নাই, মানে ইউনিভার্সিটিতে আপনি এখন পর্যন্ত যাননি বা ইউনিভার্সিটিতে আপনি রেজিস্ট্রেশন করেন নাই। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে একটা মানে মানসিক একটা প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে। সো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। সো এইটাই ভাই, মানে অ্যাকচুয়ালি আপনি যখন আসবেন আপনার মাথায় রাখতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন আহামরি বেশি না হয়ে যায়। আপনি এত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, যেখানে একটা খুলবেন ক্রেডিট স্কোর ঠিক রাখার জন্য। সেকেন্ডলি আপনি ট্রান্সপোর্ট কস্টটা কমাবেন। থার্ডলি আপনি জব যত দ্রুত সম্ভব ম্যানেজ করতে হবে, এবং সেই ক্ষেত্রে সিনিয়ররা আপনাকে অনেক ভালো একটা হেল্প করবে। সো ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে যোগাযোগ রাখবেন, কে কোথায় জব করছে ওই জায়গায় আপনি অ্যাপ্লাই করে দেন, কেন কেউ আপনাকে ডেফিনেটলি জব দেওয়ার জন্য এগিয়ে আসবে। ফোর্থ, আপনি সিটি থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। আপনি ইউনিভার্সিটি থেকে বাস যাতায়াত করে কিন্তু সিটি থেকে একটু দূরে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে খরচটা কমে যাবে। এবং এরপর যে জিনিসটা আমি বলবো, ডেফিনেটলি কমিউনিকেশন স্কিলটা একটু বাড়ানোর চেষ্টা করেন যাতে করে মানুষের সাথে একটা ক্লিয়ার কনভারসেশন করতে পারেন। আর হ্যাঁ, ডেফিনেটলি এয়ারপোর্টে হ্যাসেলটা কমাবার চেষ্টা করবেন। যখন আপনাকে কোনো একটা কোয়েশ্চেন করবে ইমিগ্রেশন অফিসার, আপনি সরাসরি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কোয়েশ্চেন কমন থাকে যে আপনার কোনো রকম কোনো আত্মীয় স্বজন আছে কি না এদেশে, ওই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি নো বলার চেষ্টা করবেন। সো আজ এই পর্যন্তই। এটা জাস্ট হচ্ছে ছোটোখাটো কিছু টিপস ছিল যারা সেপ্টেম্বর ইনটেক আসছেন তাদের জন্য। আমি এর চেয়ে বেশি বাড়াচ্ছি না কথাগুলো, বাট আপনার যদি সেটাতে কোনো উপকারও হয়ে থাকে, হোপফুলি আপনার উপকার হয়েছে। তো সেই ক্ষেত্রে আর কোনো কোশ্চেন থাকলে, যারা সেপ্টেম্বর ইনটেক আসছেন মূলত তাদের জন্য কোনো কোশ্চেন থাকে, তাহলে ডেফিনেটলি এখানে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি ডেফিনেটলি আপনাদের অ্যান্সার দেবো। লং টাইম বিরতির জন্য খুবই দুঃখিত, বাট হয়তো বা আপনার এখানে যে কোশ্চেনগুলো করবেন সেগুলো অ্যান্সার নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবো। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, সাবস্ক্রাইব করে ফেলবেন, বিকজ এটা আপনাকে খুব একটা কস্ট লাগে না, আপনার কোনো কস্টই লাগে না, বাট এই ক্ষেত্রে আমার কিন্তু ভালো পরিমাণে একটা উৎসাহ আসে যে না আরও কিছু ভিডিও তৈরি করে আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো আজ এই পর্যন্তই। হোপ করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে কোনো একদিন ইউকেতে। আল্লাহ হাফেজ।